সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক প্রেক্ষাপটে যখন আপনি এগিয়ে যেতে চাইবেন পৃথিবীর অন্যান্য দেশকে পিছিয়ে রেখে, তখন আপনাকে অবশ্যই ভীষণ রকম বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ হতে হবে এবং রাষ্ট্রীয় কাঠামোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। আর সেটি তখনই সম্ভব যখন আপনার পররাষ্ট্রনীতিটা অনেক বেশি সুদৃঢ় হবে এবং সুদূর প্রসারী পরিকল্পনার আবেশে হবে। আর এমনই প্রেক্ষাপটে যখন বাংলাদেশের আগামী নির্বাচন, জাতীয় নির্বাচন খুবই সন্নিকটে, তখন আমাদের পররাষ্ট্রনীতি এবং আমাদের আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তরুণ প্রজন্ম কী ভাবছে, যারা নতুন করে প্রার্থী হচ্ছেন তারা কী ভাবছেন, রাজনীতি বিশ্লেষকরা কী ভাবছেন, এই সব কিছুর মিথস্ক্রিয়ায় আমরা একটি বিশেষ নিরীক্ষাধর্মী বিতর্ক এবং সেই অনুযায়ী একটি কথামালার আয়োজনকে আপনাদের সামনে উপস্থাপন করছি দীপ্ত টিভির পর্দায়। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বিশেষ নিরীক্ষাধর্মী বিতর্কে এবং কথার আয়োজনে, যার শিরোনাম আরফেল চেয়ার নিবেদিত যুক্তি সংলাপে বাংলাদেশ, ক্ষমতার নয় সমতার এই অনুষ্ঠানে। স্পিকার হিসেবে রয়েছি আমি এম আলমগীর। আমি ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বা এনডিএফবিডির মহাপরিচালক এবং সারা দেশের স্কুলিং ট্রেনিং প্রোগ্রামের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি। এই আয়োজনকে ঋদ্ধ করার জন্য অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আমার ঠিক ডান দিকে রয়েছেন এনসিপি থেকে ঢাকা 19 আসনে যিনি প্রার্থী হয়েছেন দিলশানা পারুলাপা, এবং অন্যদিকে রয়েছেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতি বিশ্লেষক জনাব শরীফুজ্জামান শরীফ। আমরা তাদের কাছ থেকে তাদের ভাবনার বিষয়টি জানবো, তরুণ প্রজন্মের ভাবনার সাথে তাদের ভাবনার মিল আছে কিংবা অমিল আছে সেটিও জানবো। আজকের এই আয়োজনে বিজ্ঞ সম্মানিত বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বা এনডিবিডির সম্মানিত চেয়ারম্যান এবং জাতীয় টেলিভিশন বিতর্কে যিনি চ্যাম্পিয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্লু অ্যাওয়ার্ড প্রাপ্ত ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক প্রেসিডেন্ট জনাব এ কে এম শোয়েব, এবং পাশাপাশি রয়েছেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বা এনডিএফবিডির যুগ্ম সম্পাদক বিলকিস বারী এবং একই সংগঠনের পরিচালক বিতর্ক ময়মনসিংহ জোন শফিকুল আলম বাপ্পি। আমরা তিনজন সম্মানিত বিচারককে আমাদের মাঝে বরণ করে নিচ্ছি। আর যে দুটি প্রতিষ্ঠানকে, অর্থাৎ দেশবরেণ্য প্রতিষ্ঠানকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে আমাদের এই আয়োজনকে ঋদ্ধ করার জন্য, ঠিক আমার ডান পাশে রয়েছে পক্ষদল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথম বক্তা ইমরাতুল জান্নাত উষা এবং দ্বিতীয় বক্তা রাইসুল হাসান, আর তৃতীয় বক্তা মোহাম্মদ রিশাদ নূর। প্রত্যেকেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আর ঠিক বাঁ দিকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথম বক্তা শরীদ রায়হান, দ্বিতীয় বক্তা মোহাম্মদ হাসানুল্লাহ এবং তৃতীয় বক্তা ফয়সাল আহমেদ। আপনাদেরও আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আয়োজনের শুরুতে যেটি বলছিলাম যে পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক আমাদের বর্তমানে ভাবনার অন্যতম কেন্দ্রীয় বিন্দুতে রয়েছে। যে বিষয়টিকে উপজীব্য করে আজকের এই বিতর্কটি আবর্তিত হবে সেটি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব নীতি বর্তমান বৈশ্বিক বাস্তবতায় অকার্যকর। এই বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করার জন্য আমি পক্ষদলের অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের প্রথম বক্তা ইমরাতুল জান্নাত উষাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের বিতর্কের বিষয়টি নির্ধারণ করা হয়েছে সবার সঙ্গে বন্ধুত্ব নীতি বর্তমান বৈশ্বিক বাস্তবতায় অকার্যকর, পক্ষে অবস্থান করছি। সবার সঙ্গে বন্ধুত্ব নীতিটি আগে বুঝতে হবে। সেটি হচ্ছে একটি রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনায় বা সমন্বয়ে এমন একটি কূটনৈতিক অবস্থান নেয় যেখানে সেসব দেশ এবং শক্তির সাথে সমানভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ এটার মূল লক্ষ্য থাকে শান্তিপূর্ণ সহাবস্থান, অর্থনৈতিক সহযোগিতা এবং সংঘাত এড়ানো। অর্থাৎ এখানে আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন আপনি যদি ভারত এবং চীনের দ্বন্দ্ব উপেক্ষা করে বন্ধুত্ব নীতি চলমান রাখেন, সেক্ষেত্রে দুটো রাষ্ট্রের সাথে আপনাকে সহাবস্থানে থাকতে হবে। কিন্তু এটা আসলে অসম্ভব। কেন? কারণ হচ্ছে চীনের সাথে আপনি যে অবকাঠামোগত এবং প্রতিরক্ষার ক্ষেত্রে যে সহযোগিতাটা নিয়ে থাকেন, সেটা ভারতের জন্য একটা কৌশলগত চ্যালেঞ্জ, যেটা ভারসাম্য করার মতো শক্তি বাংলাদেশের নেই বললেই চলে। বর্তমান বাস্তবতার দিকে আসি। বর্তমান বৈশ্বিক বাস্তবতা বলতে বোঝায় আজকে থেকে কয়েক যুগ আগে যখন আমরা যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো বা বিভিন্ন ধরনের অনেক দিন ধরে ঔপনিবেশিক শাসনের মতো দীর্ঘদিন ধরে শাসনের পরবর্তীতে যখন আমরা সহাবস্থানে থাকি, সেটা সম্ভব ছিল। যেটা আমরা 71-এর পরে শেখ মুজিবুর রহমান যখন এরকম একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে সবার সঙ্গে সুসম্পর্ক, কারোর সঙ্গে বৈরিতা নয়, এটা তখন সম্ভব ছিল। কিন্তু বর্তমানে এসে আপনি যেখানে গ্লোবাল রিস্ক রিপোর্ট 2026 অনুসারে পৃথিবী এখন একটা রিস্কে আছে, যে সেখানে রাষ্ট্রভিত্তিক সংঘাত এবং ভূ অর্থনীতির দ্বন্দ্বতে পৃথিবী এখন খুবই একটা বিপজ্জনক অবস্থানে আছে। তখন আসলে জাতিসংঘের মতো নিরপেক্ষ সংগঠনগুলো যখন কাজ করে না, তখন আসলে ওইখান থেকে মহাশক্তির প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র বনাম চীন বা যুক্তরাষ্ট্র বনাম রাশিয়ার মতো দেশগুলো নিজস্ব সহযোগিতাপূর্ণ জোট আসলে গঠন করে। আমরা দেখি সেক্ষেত্রে কোয়াড বা AU KUS এর মতো বিভিন্ন ধরনের সংগঠন আসলে জোটগুলো পুনর্নির্মিত হয় শুধুমাত্র চীন এবং অস্ট্রেলিয়ার মতো রাষ্ট্রগুলোকে অর্থনৈতিক সাহায্য দেওয়ার জন্য। এই নীতিটা অকার্যকর বা ফলপ্রসূ নয় মূলত তিনটি কারণে। কারণ নাম্বার 1, বিশ্বাস ও কৌশলগত গুরুত্ব হারায়। বিশ্বাস
বিশ্ব এবং এখন বহু মেরুতে বিভক্ত মাননীয় স্পিকার। এখানে ইউএসএ ভার্সেস চায়না অথবা রাশিয়া ভার্সেস পশ্চিমা জোটের যেখানে একটা খুব বড় ধরনের ভূরাজনীতি প্রভাব রয়েছে, সেখানে আপনি প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সুসম্পর্ক সমানভাবে বজায় রাখাটা একটা অসম্ভব ব্যাপার মাননীয় স্পিকার। যুগোস্লাভিয়ার মতো একটা দেশ যেটা আসলে এই নীতিটার সাপেক্ষে একটা যুদ্ধ পরিচালনা করেছিল, সেই রাষ্ট্রটা এখন মানচিত্র থেকে মুছে গেছে শুধুমাত্র এই কারণে মাননীয় স্পিকার। জি, আসলে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হবে এবং ভূ রাজনীতি সহ অর্থনৈতিক আবেশটাকে হৃদয়ে ধারণ করে যদি কোনো দেশ সামনে এগিয়ে যায়, তবে তার দৃঢ় সংকল্প সুনিশ্চিত করতে পারলে সে দেশ হয়তো আন্তর্জাতিক প্রেক্ষাপট নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে। এমন কিছু শব্দ গুছিয়ে আমরা ঋদ্ধ হচ্ছিলাম আমাদের পক্ষ দলের প্রথম বক্তার আলাপনে। এবার আমরা একটু আমাদের অডিয়েন্সের কাছে যেতে চাই। আপনাদের কোনো প্রশ্ন কি আছে আমাদের প্রার্থী এবং সম্মানিত রাজনৈতিক বিশ্লেষকের কাছে? জি প্লিজ। আমার নাম আমেনা আক্তার ফারহানা, আমি নোয়াখালীর 5 নং আসনের একজন ভোটার। আমার একটা প্রশ্ন ছিল পারুল আপুর জন্য। প্রশ্ন হচ্ছে, আপনারা কিভাবে ঠিক করবেন কারা হবে কৌশলগত বন্ধু এবং কারা হবে শুধুমাত্র কূটনৈতিক অংশীদার? খুবই ভালো প্রশ্ন, অসংখ্য ধন্যবাদ। তার আগে আপনাকে ধন্যবাদ এত তথ্যবহুল একটা উপস্থাপনা দেওয়ার জন্য। আসলে খুব চমৎকার হয়েছে, আমি নিজেই কনফিউজড হয়ে গেছি যে আমার অবস্থান আসলে কী হওয়া উচিত। এটা আসলে নির্ভর করবে সম্পূর্ণভাবে 54 বছরে বাংলাদেশের যে অভিজ্ঞতা রয়েছে অন্যান্য দেশের সাথে আমাদের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের ভিত্তিতে এবং বর্তমান অবস্থার ভিত্তিতে। কারণ আপনারা জানেন যে বৈষয়িক পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনো দেশের সাথে আসলে সম্পর্কটা পরিবর্তিত হয় এবং এই সম্পর্কটা অলসো পরিবর্তিত হয় যে আমাদের রাষ্ট্র ক্ষমতায় কোন রাজনৈতিক দল আছে তার উপরও নির্ভর করে যে আমাদের কোন দেশের সাথে কোন ধরনের সম্পর্ক আমরা স্টেট টু স্টেট রিলেশনশিপের প্যাটার্ন, নেচার, ডাইমেনশনটা কী হবে। হ্যাঁ, এটা ফিউচার প্রেডিক্ট করে আসলে ডিসাইড করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। একটা প্রেডিকশন লাইন একটা প্ল্যানিং থাকতে পারে, কিন্তু ইট হ্যাজ টু বি বেসড অন দ্য এক্সপিরিয়েন্সেস। গত 54 বছরে আমাদের স্টেট টু স্টেট রিলেশনশিপ যে এক্সপিরিয়েন্স রয়েছে তার সাথে বর্তমান পার্সপেক্টিভে বেস করে আমরা আসলে এই সিদ্ধান্তটি নেব। আশা করি উত্তর দিতে পেরেছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমরা দিলশানা পারুল আপুকে। আমরা আবার একটু তর্কযুদ্ধে ফিরতে চাই। আমি বিপক্ষ দলের প্রথম বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুরিদ রেহানকে আমন্ত্রণ জানাবো তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। শুরু করছি কবি সুনির্মল বসুর একটি বিখ্যাত কবিতা দিয়ে। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নানান জিনিস শিখছি দিবারাত্র। মাননীয় স্পিকার, আজকের রাষ্ট্রের যে পৃথিবীর বাস্তবতা, তা নির্ধারিত হচ্ছে এই পাঠশালাটা জিওগ্রাফিক্যাল পজিশন, আপনার ডিপ্লোম্যাটিক জোন, একই সাথে আপনার ইকোনমিক পজিশন ভিত্তি করে। এখন আপনার রাষ্ট্রটুকু এমন একটি পজিশনে দাঁড়িয়ে আছে যেখানে আপনার সাউথ এশিয়ার আপনি ইমার্জিং পাওয়ার, যেখানে আপনার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে আপনার ঠিক করতে হয়, যেখানে আপনার রাষ্ট্রটা এমন একটি বাফার স্টেটের মতো অবস্থান রয়েছে যেখানে চারপাশে রয়েছে ভারত এবং একদিকে বঙ্গোপসাগর। ফলে আপনার জিওগ্রাফিক্যাল পজিশনের ভিত্তিতে যখন আমেরিকা বা চায়না বলয় এখানে পাওয়ার ইমব্যালেন্স করতে চাইবে, তখন আলটিমেটলি আপনাকে এখানে একটি বিপদে পড়তে হবে। যদি আপনি সবার সাথে বন্ধুত্ব নিতে চলতে পারেন, তখন আলটিমেটলি আপনি একটা সেফ এক্সিট পাচ্ছেন। কিন্তু যদি অন্যান্য রাষ্ট্রের সাথে আলটিমেটলি আপনি একটি শত্রুভাবাপন্ন রাষ্ট্র হিসেবে বিবেচিত হন, তখন আলটিমেটলি চায়নার বেল্ট রুট ইনিশিয়েটিভের ভিত্তিতে আপনি মাইক্রো ফাইন্যান্স পাচ্ছেন বা লোনগুলো পাচ্ছেন, অবকাঠামো উন্নয়ন করছেন, সেটি কিন্তু আপনি পাচ্ছেন না। একই সাথে ভারতের সাথে আপনার একটা ট্রেড অ্যান্ড ট্রানজিট পলিটিক্স চলছে সেটিও কিন্তু আপনি পাচ্ছেন না। ফলে 15 বছরের যে বাস্তবতা ছিল আমাদের বিগত বছরে, এখনকার সময়ে 5 তারিখের পরে চেঞ্জ হয়েছে। যেটি আমরা বলতে চাচ্ছি যে নতুন পৃথিবীর বাস্তবতায় আপনি দেখেন 5 তারিখের পরে নতুন স্লোগান হয়েছে, স্ট্রিটে অনেক প্রোটেস্ট হয়েছে। সবচেয়ে বড় স্লোগান ছিল দিল্লি না ঢাকা। ফলে এমন একটি বাস্তবতা, রাস্তায় আমি যেটি বলছি, রাষ্ট্রের সাথে তার সম্পর্ককে স্টেট টু স্টেট যে পলিটিক্সগুলো হয় বা যে কূটনৈতিক সম্পর্ক হয় বা ট্রেড পলিসিগুলো হয়, তা কিন্তু রাস্তার স্লোগান দিয়ে হয় না। মাননীয় স্পিকার, দেখেন, আমরা বলতে চাচ্ছি আমাদের যে ভৌগোলিক অবস্থানটা এবং রাষ্ট্রের যে একটা নিজস্বতা রয়েছে, তার যে বলয় তৈরি করার একটা ক্ষমতা রয়েছে, তা কিন্তু রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারিত হয়। এখানে ব্যক্তি বা ব্যক্তির সাথে সম্পর্ক নির্ধারিত করতে গেলে রাষ্ট্র বিপদগ্রস্ত হতে পারে। আপনি দেখেন মাননীয় স্পিকার, আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট জোন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন। এখন আমি যদি প্রত্যেকটা বলয়ের সাথে সম্পর্ক নষ্ট করতে চাচ্ছি, আমাকে তাহলে রক্ষা করবে কে? আমার সুরক্ষা কে দিবে? জাতিসংঘ দিবে। জাতিসংঘ তো আমরা জানি আলটিমেটলি ব্যাকড বাই ইউএসএ। ফলে এমন একটি রাষ্ট্র কাঠামো তৈরি করতে চাই যেখানে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে, যেখানে প্রত্যেকটা রাষ্ট্রের সীমানা, ট্রেড পলিসি, ইকোনমিক রিলেশনশিপ তৈরি হবে একটি সীমানার পরিপ্রেক্ষিতে, যেখানে রাষ্ট্রের সমাধান নির্ধারিত হবে তার একটু ইকোনমিক এবং ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের ভিত্তিতে। এখানে কোনো ধরনের আবেগিক বা আনরিয়েলিস্টিক কথা বলে রাষ্ট্রকে আমরা বিপদগ্রস্ত করতে চাই না। মাননীয় স্পিকার, একদম শেষে আমি বলে যাচ্ছি, যখন আপনি একটি সিলেক্টিভ ফ্রেন্ডশিপে যাচ্ছেন, আপনার আলটিমেটলি চেইন অফ কমান্ড বা আপনার রাষ্ট্রের যে সাপ্লাই চেইন নষ্ট হয়ে যাচ্ছে, আপনার প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। ফলে আপনি আলটিমেটলি আপনার রাষ্ট্রের যে জনগণ, যারা কৃষক, মজুর, তাদের কিন্তু অধিকার রক্ষা করতে পারছেন না, তাদের আপনি সাপ্লাই চেইন ইনক্লুড করতে পারছেন না। ফলে আলটিমেটলি আপনার রাষ্ট্র ব্যর্থ হচ্ছে।
ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তাকে। আমি আবার মনে একটু প্রশ্নে যেতে চাই, কেউ প্রশ্ন করতে চান? আসসালামু আলাইকুম, আমি তানজিম বিন বারি, আমি নওগাঁ 5 আসনের একজন ভোটার। আমার প্রশ্ন শরীফুজ্জামান শরীফ ভাইয়ের কাছে। আমরা গত 16 বছরে দেখেছি যে সবার সাথে বন্ধুত্বের কথা বলা হলেও মূলত ভারতের সাথেই শুধুমাত্র সবচেয়ে দৃঢ় সম্পর্কটা মেনটেন করা হয়েছে, এবং সেই জায়গা থেকে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের যেই পানি চুক্তি বা আমাদের সীমান্ত চুক্তি, সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জানতে চাই যে আগামীতে যিনি সরকার গঠন করবেন তাদের সামনে যদি এই ধরনের কোনো চ্যালেঞ্জ আসে যে যার কারণে বাংলাদেশের স্বার্থ নষ্ট হতে পারে, সেই জায়গাতে নতুন সরকারের কিভাবে এই বিষয়টিকে একই সাথে সম্পর্ক রক্ষা এবং একই সাথে দেশের স্বার্থ রক্ষা করে চলা উচিত? ধন্যবাদ। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং আয়োজনের জন্য সবাইকে শুভেচ্ছা। রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণে আমাদের জাতীয় স্বার্থকে বারবার আমরা জলাঞ্জলি দিয়েছি। আমরা যখন রাজনৈতিক নেতৃত্ব সিদ্ধান্ত নেয় বা বাধ্য হয় যে কারো সমর্থন নিয়ে আমাকে ক্ষমতায় থাকতে হচ্ছে, জনগণের সাথে যখন সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন রাজনৈতিক দলগুলো এই ধরনের একটা পরিস্থিতিতে যেতে বাধ্য হয়। জনগণের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণ হলো জনস্বার্থ পরিপন্থী কাজের সাথে সরকার যখন জড়িয়ে পড়ে। জনগণের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে চাপিয়ে দেওয়া, বাধ্য করা যে কোনো ধরনের সম্পর্ক সরকার চাইলে অস্বীকার করতে পারে। আমরা চাইব যারাই সরকারে দায়িত্ব গ্রহণ করবেন, ক্ষমতায় আসবেন, তারা জনগণের সাথে তাদের সম্পর্কটা রক্ষা করে চলবেন। জি, শরীফ ভাই অনেক ধন্যবাদ আপনাকে। ক্ষমতা দীর্ঘায়িত করতে গিয়ে যদি কেউ জনবিচ্ছিন্ন হয়ে দেশের স্বার্থের আগে নিজেদের স্বার্থকে দেখে, তাহলে কিন্তু আসলে নতুন করে একটা ফ্যাসিবাদ বা এই ধরনের কিছু জন্ম হতেই পারে। সেই দিন যাতে কখনো ফিরে না আসে, এমনই প্রত্যাশার কথা প্রকারান্তরে জানালেন আমাদের শরীফ ভাই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমরা আবারও চলে যাব তর্কযুদ্ধে। আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের দ্বিতীয় বক্তা, যিনি পক্ষ দলে আছেন, রাইসুল হাসান, আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদান করার জন্য। আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ যে জিনিসটা বলার চেষ্টা করছে, তারা ব্যালেন্স করে চলার চেষ্টা করতেছে এতদিন ধরে। এই ব্যালেন্স করে চলার কারণে আসলে বাংলাদেশে কী পরিমাণ ক্ষতি হয়েছে এই জিনিসটা দেখবো আমরা বর্তমানে। বাংলাদেশ চীনের সাথে বর্তমানে সম্পর্ক বা অতীত থেকে সম্পর্ক 2015 সাল বা 14 সাল পর থেকে সম্পর্ক ডেভেলপ করার চেষ্টা করতেছিল। এই সময় আমরা দেখতে পাই যে বাংলাদেশকে চায়না প্রায় $26 বিলিয়ন ইনভেস্ট করতে চায়, কিন্তু বাংলাদেশ যখন ভারতের সাথে ব্যালেন্স করতে যায় এই ইনভেস্টমেন্ট পরিমাণ $8 বিলিয়ন সেটকে যায়। এবং 2025 সাল পর্যন্ত ইনভেস্টমেন্ট পরিমাণ ছিল $8 বিলিয়ন। অন্যদিকে আমরা দেখি যে পাকিস্তানের দিকে, তাহলে পাকিস্তান এবং চায়নার সম্পর্ক যখন একটি পূর্ণাঙ্গ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে হয়ে যায়, তখন দেখতে পাই $46 বিলিয়ন একটা বিশাল পরিমাণ ইনভেস্টমেন্ট হয় পাকিস্তানের উপর চায়নার পক্ষ থেকে। এছাড়া আমরা ব্যালেন্স করতে যাই কী করছি, আমাদের মিলিটারি পাওয়ারকে অনেকটাই কমিয়ে ফেলেছে। আমাদের যে 16 বছর ধরে ফাইটার জেট কেনার করার কথা ছিল, সেই জিনিসটা আমরা এখন পর্যন্ত ক্রয় করতে পারিনি মাননীয় স্পিকার, যেখানে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা বড়ই একটা ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। এর কারণে মূলত আমাদের মায়ানমার থেকে থ্রেট আসে, রোহিঙ্গা সমস্যা শুরু হয়। এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমরা মূলত ইন্ডিয়ার একটা স্টেট, স্যাটেলাইট স্টেট কান্ট্রিতে পরিণত হতে পারি। তো এই জিনিসটা থেকেই মূলত আমাদের ক্ষতি হচ্ছে। ব্যালেন্স করবেন আপনি তখন এই পর্যন্ত একটা সীমা পর্যন্ত করতে পারেন, যখন পর্যন্ত আপনার স্বার্থ সংশ্লিষ্ট কোনো ঝুঁকি আসবে না। তো বাংলাদেশ যদি ব্যালেন্স না করতো তাহলে কী হতো, এই সিনারিওটা আমরা বর্তমানে দেখবো। বাংলাদেশ যদি ব্যালেন্স না করতো তাহলে হয়তো কি আমরা পাকিস্তানের কাছে JF-17 মতো ফাইটার জেট ক্রয় করতে পারতাম, একই সাথে কম মূল্যে চায়নার কাছ থেকে ফাইটার জেট ক্রয় করতে পারতাম, চাইনিজ ইনভেস্টমেন্ট আকর্ষণ করতে পারতাম। অন্যদিকে আমেরিকার কাছ থেকেও আমরা বিভিন্ন ধরনের, আমরা যদি একটা ব্লকে যাই, যদি চাইনিজ ব্লককে চুজ করতাম, তাহলে আমরা হয়তো চাইনিজ ব্লকের পূর্ণাঙ্গ সুবিধা পেতাম। আপনারা দেখবেন যখন মাল্টিপোলার ওয়ার্ল্ড, বর্তমান যেহেতু মাল্টিপোলার ওয়ার্ল্ড, এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে চাইনিজ ব্লক বা আমেরিকান ব্লক বা অন্যান্য মেজর যে ব্লক রয়েছে, যেমন মেজর পাওয়ারের মধ্যে ইন্ডিয়া থাকতে পারে, তো ব্রাজিল থাকতে পারে, এই ধরনের মাল্টিপোলার ওয়ার্ল্ডে আপনি যখন একটি ব্লকে যান তখন কি হয়, আপনাকে ওই ব্লক 3 ধরনের সুবিধা দেয়, পূর্ণাঙ্গ 3 ধরনের সুবিধা দেয়। সেই সুবিধাগুলো হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক, আর একটা হচ্ছে সামরিক। তো আপনি যখন পূর্ণাঙ্গভাবে একটা দেশকে সাপোর্ট দেবেন বা পূর্ণাঙ্গ একটা ব্লকে যুক্ত হবেন, তখন কি হয়, ওই দেশ আপনাকে সামরিকভাবে সহযোগিতা করবে, কূটনৈতিকভাবে সাপোর্ট দিবে। আমরা যেহেতু পূর্ণাঙ্গভাবে কোনো ব্লকে যুক্ত হতে পারিনি, আমাদের ইন্টারেস্ট অনুযায়ী ব্লকে যুক্ত হতে পারিনি, এই ইন্টারেস্ট অনুযায়ী ব্লকে যুক্ত হওয়াটা দরকার ছিল। তখন আমরা কি হতাম, মিয়ানমার যখন আমাদের উপর রোহিঙ্গা সমস্যা চাপিয়ে দেয়, তখন চায়নার পক্ষ থেকে কূটনৈতিক সাহায্য পেতাম, একই সাথে আমরা সামরিক সাহায্য পেতাম চায়নার কাছ থেকে বা পাকিস্তানের কাছ থেকে। তো এই ধরনের পররাষ্ট্রনীতি আমাদের হওয়া উচিত ছিল মাননীয় স্পিকার। আমরা এই ধরনের ব্লকে যুক্ত হওয়ার মাধ্যমে যে আপনার ব্যালেন্স পুরোপুরি নষ্ট হয়ে যায় এমন না। আমরা এর উদাহরণ দেখতে পারি সাউথ কোরিয়ার ক্ষেত্রে। সাউথ কোরিয়া কী করে, আমেরিকার সাথে খুব ভালো ব্যালেন্সে চলে। এতে কি চায়নার সাথে তার পুরোপুরি ট্রেড নষ্ট হয়ে গেছে? না মাননীয় স্পিকার, সাউথ কোরিয়া এমন একটা পজিশনে নিয়ে আসছে আমেরিকা, যে তাদের যে পরিমাণ অর্থনৈতিক উচ্চ ক্ষমতা সম্পন্ন যে সেমিকন্ডাক্টর চিপ, যেমন
তাইওয়ান পর্যন্ত উৎপাদন করে। এই চিপগুলোর উপর চায়না ডিপেন্ডেন্ট। চায়না কখনোই আসলে ওদেরকে বাদ দিতে পারবে না। বাংলাদেশে একইভাবে বাংলাদেশের উপরেও চীনা ভারতে একইভাবে ভৌগোলিকভাবে ডিপেন্ডেন্ট। এই ডিপেন্ডেন্সির কারণে, কেননা আমাদের চিকেন নেকের প্রবলেম আছে, ভারত চাইলেও বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না বা বাংলাদেশের উপর খুব চড়াই হতে পারবে না যদি বাংলাদেশের একটা মোটামুটি সামরিক শক্তি থাকে। অর্থাৎ আপনার উপর ভারতের যেমন ডিপেন্ডেন্সি আছে, আমাদের উপরও তার ডিপেন্ডেন্স। এইগুলোকে ইউজ করার মাধ্যমে আমরা মূলত এই ভারসাম্য বজায় রাখতে পারতাম এবং আমাদের মধ্যে যে সামরিক শক্তি থাকতো এটা একটা ডিটারেন্স তৈরি করতে পারতাম। মাননীয় স্পিকার, ধন্যবাদ। স্পিকার, ধন্যবাদ জানাচ্ছি আমরা পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। আসলে ভারসাম্য শব্দটি বারবার উঠে আসছে, সেটা হোক রাজনৈতিক ক্ষেত্রে, হোক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে, কিংবা ইন্টারন্যাশনালি যে কোনো অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। আর আসলে একটা তরতাজা উদাহরণ তো আমাদের সামনেই রয়েছে যে আসলে কখনো কখনো এই নতজানু পররাষ্ট্রনীতির পরম্পরা আমাদের যে আসলে কতটা মেরুদণ্ডহীন করে দেয় তার প্রমাণ তো আমাদের বার্নিং ইস্যু, যেটা মোস্তাফিজ এবং বিশ্বকাপ নিয়ে আছি ইতিমধ্যে। এবং আপনি মুদ্রার এই পিঠে যদি ধরেন মোস্তাফিজ এবং বিশ্বকাপকে ঘিরে ও পিঠে আবার বাংলাদেশ অনড় থাকলে কি হতে পারে সেটি কিন্তু বিশ্ব দেখেছে। সুতরাং সেই প্রেক্ষাপটে আমরা যদি এখন একটু প্রশ্ন নিতে চাই, যে সেটা অর্থনীতি হতে পারে, আন্তর্জাতিক সম্পর্ক হতে পারে, জিও পলিটিক্স হতে পারে। জি বলুন। আমি মারিয়া, ঢাকা 18 আসন থেকে বলছি। প্রশ্নটা হচ্ছে পারুল আবুর কাছে। ক্ষমতায় গেলে প্রথম 6 মাসের মধ্যে কূটনীতিতে আপনি এমন কি ডিসিশন নেবেন যেটা কিনা অন্যান্য সরকারগুলো আগে নেওয়ার সাহস পায়নি? নির্বাচনের আগে খুবই বিপজ্জনক প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এটা অনেক কিছুর ওপর আসলে নির্ভর করে। প্রথম বিষয় হচ্ছে আসলে অনেক কথা হচ্ছে, তার সাথে একটা লাইন যুক্ত করতে চাই যে ডিপ্লোম্যাটিক পলিসিগুলো কখনো আসলে রাজনৈতিক দলের ইচ্ছা অনুযায়ী হওয়া ঠিক না। ওই জন্য ধরেন 6 মাসের মধ্যে পরিবর্তিত পরিস্থিতিতে কী নিতে হবে সেটা স্টেট ইন্টারেস্ট অ্যান্ড পিপল ইন্টারেস্টের উপর ডিপেন্ড করা উচিত। সিঙ্গেল ওয়ান স্ট্র্যাটেজির কথা বলবো রাদার দ্যান ওয়ান সিঙ্গেল পলিসির চেয়ে, যে কোন স্ট্র্যাটেজিটা আসলে খেয়াল করব। এবং অবশ্যই নতজানু না, রিলেশনশিপ হতে হবে সমানে সমান, ইকুয়াল, স্টেট টু স্টেট ইকুয়াল রিলেশনশিপ। ইট ডাজেন্ট ম্যাটার জিওগ্রাফিক্যাল পেরিফেরি কী, ইট ডাজেন্ট ম্যাটার পিপলের কাউন্ট কী বা আমাদের অ্যাজ এ স্টেট স্ট্রেংথ কী। আমাদের স্ট্র্যাটেজি হবে স্টেট টু স্টেট ইকুয়াল রিলেশনশিপ, কোনো নতজানু রিলেশনশিপ না। খেয়াল করেন, আপনারা বন্ধুত্ব শব্দটা বলছেন, বন্ধুত্ব কখনো সবলের সাথে দুর্বলে হয় না, সমানে সমানে। এবং এই জিনিসটা আমরা মাথায় রাখবো। জনবিরোধী যত ধরনের চুক্তিগুলো আছে, বিশেষ করে যেই দেশগুলো এই চুক্তিগুলোকে ভিত্তি করে আমাদেরকে সর্বতোভাবে শোষণ করার চেষ্টা করেছে, প্রথম 6 মাসে প্রথম কাজ হবে আমাদের এই চুক্তিগুলো রিভিউ করা, যেগুলো জনগণের ইন্টারেস্টের বিরুদ্ধে যায়। অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে হার না মানা এবং ছাড় না দেয়া, এই মনোভাবনার কথাই মনে হয় প্রকারান্তরে বললেন আমাদের পারুল আপা। এবং যে চুক্তিগুলো হয়েছে সেগুলো একটু রিভিউ করার প্রয়োজন। আসলে সেটি দেশের স্বার্থে হয়েছে কিনা বা দীর্ঘমেয়াদে সেটা কী প্রভাব পড়তে পারে, ইতিবাচক কি নেতিবাচক, সেটি হয়তো দেখার বিষয় হতে পারে। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। যাই হোক, আমরা আবারও চলে যাব তর্ক কথনে। আমি এবারে আমাদের বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ হাসানুল্লাহকে আমন্ত্রণ জানাবো তার বক্তব্য উপস্থাপনের জন্য। যে বিশ্ব বহু রঙে আঁকা, সেখানে এক রঙে থাকা ভুল, সবাইকে সাথে নিয়ে চলাই আজ রাষ্ট্রবুদ্ধির মূল। মাননীয় স্পিকার, 21শ শতাব্দীর আজকের এই সময়ে দাঁড়িয়ে, আজকের এই বাস্তবতায় দাঁড়িয়ে, যখন সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক প্লাটফর্মে একটি বড়সড় পরিবর্তন এসেছে এবং বাংলাদেশে বহুমুখী রাজনৈতিক দলের উত্থান হচ্ছে, তখন সবার সাথে বন্ধুত্ব নীতি বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের জন্য কার্যকর। মাননীয় স্পিকার, দেখুন, আজকে আমাদের পক্ষ দল এসে বলে যায় যে সবগুলো দেশের সাথে হচ্ছে সমান সম্পর্ক বা হচ্ছে সমানভাবে বন্ধুত্ব রাখার কথা, কিন্তু আমরা বারবার বলে যাই যে আমরা সম্পর্ক রাখবো, বন্ধুত্ব রাখবো হচ্ছে সমতার ভিত্তিতে। আমাদের পৃথিবীতে 195টির মতো দেশ রয়েছে। এই দেশ সবগুলো দেশের সাথে আমাদের সমান সম্পর্ক রাখা কখনোই সম্ভব না এবং কোনো প্রয়োজনও পড়ে না। সেই জায়গা থেকে আমরা সমতার ভিত্তিতে সম্পর্ক রাখবো। আর আরেকটি বিষয় তারা বলে গিয়েছে যে বলয়, কোনো একটি বলয়ে যুক্ত হওয়া। মাননীয় স্পিকার, দেখুন, আজকে যদি আমাদের দেশ সম্প্রতি কোনো বলয়ের সাথে যুক্ত হতো তাহলে কি হতো? আমাদের রাজনৈতিক সার্বভৌমত্ব ও সিদ্ধান্তের যে স্বাধীনতা সেটি থাকতো না। দেখুন, যে ভেনেজুয়েলার সাথে যে ইউএসএ যেটি করেছে, তাদের বলয় ছিল, যখন তাদের স্বার্থসিদ্ধি হচ্ছে না তখন তারা তাকে বাদ দিয়ে দিয়েছে। মাননীয় স্পিকার, দেখুন, আজকে যদি বাংলাদেশ এই কোনো একটি বলয়, যে আমরা যে বলয়গুলো বিশ্বে দেখতে পাই, আমরা দেখতে পাই হচ্ছে পশ্চিমা জোট, যেখানে ইউএসএ রয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে, ন্যাটো রয়েছে। আমরা দেখতে পাই চীন রাশিয়া কেন্দ্রিক বলয়, আমরা ব্রিক্সকে দেখতে পাই একটি বলয় হিসেবে। আমরা দেখতে পাই মিডল ইস্ট কেন্দ্রিক বলয়। এই যে বলয়গুলো রয়েছে, সবগুলো বলয়ের সাথে কিন্তু আমাদের সম্পর্ক রয়েছে। আমাদের যে আমদানি রপ্তানি, আমাদের যে বৈদেশিক বিনিয়োগ, আমাদের উন্নয়ন সহযোগিতা এবং আমাদের বড়
বড় অংশে একটি রেমিটেন্স আসে মিডল ইস্ট থেকে, অর্থাৎ সবার সাথে আমরা সম্পর্কিত এবং সবার উপরে আমরা তৃতীয় বিশ্বের দেশ হিসেবে মোটামুটি নির্ভরশীল। সেই জায়গা থেকে আমরা কারোর সাথেই হচ্ছে আমাদের সম্পর্ক খারাপ করতে পারি না। আমাদের একটি ন্যূনতম বন্ধুত্ব সবার সাথে রাখতে হয়, সবগুলো বলয়ের সাথে রাখতে হয়। আমরা যখন কোনো একটি বলয়ে যোগ দিয়ে যে একটি বলয়ের নির্দিষ্ট পারপাস সার্ভ করতে যাব, তখন কি হবে, তখন ওই বলয়ের যে এন্টি বলয়গুলো রয়েছে সেগুলো আমাদের সাথে আর সুসম্পর্ক রাখবে না বা আমাদের অন্যভাবে দেখবে। সেই জায়গা থেকে তৃতীয় বিশ্বের দেশ হওয়ার কারণে আমাদের সবচেয়ে বেশি সম্ভাবনাটা, যেহেতু আমাদের জিওগ্রাফিক্যাল যে জায়গাটা সেটি একটি ভালো অবস্থানে, তো সবারই আমাদের সাথে বন্ধুত্ব রাখার একটা বিষয় চলে আসে। সেই জায়গা থেকে তাদের যে দাসত্ববরণ করার যে সম্ভাবনা সেটি বারবার থেকে যায়। সেই জায়গা থেকে আমরা সবার সাথে সুসম্পর্ক রেখে কোনো বলয়ের অধীনে না গিয়ে সবার সাথে বন্ধুত্ব ভাবাপন্ন সম্পর্ক রাখা আমাদের বড় কূটনীতি। এবং এরপর দেখুন যে যদি আমরা কোনো বলয়ের অধীনে চলে যেতাম তাহলে আমাদের সংকটকালে এই নীতি সম্পূর্ণ অকার্যকর হয়ে যেত। আমাদের সংকট হতে পারে, যেমন বিশ্বযুদ্ধ হতে পারে। আমাদের যে রোহিঙ্গা সংকট ছিল তখন কিন্তু আমরা UN, OIC, ইউরোপিয়ান ইউনিয়ন, চায়না, ইন্ডিয়া সবার সাথে কিন্তু আমরা যোগাযোগ করেছি। কোভিড-19 সময় আমরা সবার সহযোগিতা পেয়েছি। আমাদের জ্বালানি সংকট হলে আমাদের যে জ্বালানি সংকট নিরসন তারা এই বলয়গুলোর যে কোনো ক্ষেত্র থেকে আমরা পেতে পারি। তো সর্বসাপেক্ষে আমাদের মতো একটি দেশ, মানে তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ, যেখানে আমাদের অর্থনীতি উন্নতির দিকে যাচ্ছে, তখন আমাদের কোনো বলয়ের আশ্রয় নেওয়া উচিত হবে না এবং সবার সাথেই বন্ধুত্ব ভাবাপন্ন সম্পর্ক রাখা এবং পররাষ্ট্রনীতি রাখা আমাদের জন্য কার্যকর। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। আপনাদের মধ্যে কেউ প্রশ্ন করতে চান? জি প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজীব, আমার সংসদীয় আসন ভোলা স্যার। আমার প্রশ্নটি হচ্ছে শরীফুজ্জামান শরীফ ভাইয়ের কাছে। আপনাকে যদি দেশের স্বার্থ বিসর্জন এবং মানবাধিকার লঙ্ঘন দুটির একটি বেছে নিতে বলা হয়, আপনি কোনটি বেছে নেবেন? ধন্যবাদ। জি, শরীফ ভাই একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে আপনার মন্তব্য আমরা জানতে চাই। ধন্যবাদ জানাচ্ছি। আমি দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রায়োরিটি দিব। দেশের স্বার্থের মধ্যে মানবাধিকার আছে, দেশের স্বার্থের মধ্যে গণতন্ত্র আছে, দেশের স্বার্থের মধ্যে আত্মমর্যাদা আছে। এগুলোকে বাদ দিয়ে দেশের স্বার্থ না। একই সঙ্গে রাজনৈতিকভাবেও আমরা অনেক সময় কতগুলো আবেগের জায়গা থেকে সিদ্ধান্ত গ্রহণ করি। নিশ্চয়ই রাজনীতি এবং রাজনীতিবিদ সিদ্ধান্ত গ্রহণের সময় আবেগের থেকে প্র্যাকটিক্যাল অবস্থাটাকেই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। জি, শরীফ ভাই আপনাকে ধন্যবাদ। আমরা আবার মনে হয় বক্তব্যের পালায় ফিরে যেতে পারি। আমাদের পক্ষদল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের শেষ বক্তা মোহাম্মদ রিশাদ নূরকে আমি আমন্ত্রণ জানাবো তার শব্দগুচ্ছগুলো আমাদের উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, অনেকগুলো ভুল তথ্য আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছ থেকে আমরা পাই। তিনি বলেন যে কোভিডের সময় নাকি তাকে বাংলাদেশকে সকলে সহায়তা করছে। আমরা দেখেছি কোভিডের সময় যখন বাংলাদেশ চীনের কাছ থেকে অনেক কম দামে ওষুধ পাচ্ছিল, সেই ভারতে কিন্তু সবাইকে বাধা দিয়েছিল যে না, ওখান থেকে তুমি কম দামে ওষুধ নিতে পারবে না। এবং আমরা দেখেছি মাননীয় স্পিকার যে চীনের সাথে যখন তিস্তা চুক্তি করতে যায় বাংলাদেশ, তিস্তা মহাপরিকল্পনা করতে যায়, ভারত প্রথমে বাধা দিয়ে থাকে। এবং আমরা দেখি, এবং আরেকটা ভুল তথ্য তারা দেয় যে ভেনেজুয়েলা যখন ব্লকের কাজে ছিল না তখন বাদ দেওয়ার ট্রাই করেছে। এইটা একটা ভুল তথ্য। ভেনেজুয়েলা একটা চীনের বলা দিয়ে যাওয়ার ট্রাই করছে, তখন ভারত ইউএসএ তখন এটাকে থ্রেড মনে করে সেটাকে বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ ভেনেজুয়েলা ভুল বলয় চুজ করছে, ওই সঠিক বলয় চুজ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে মডারেটর দেখেন, ভারতকে তাদের বক্তব্য অনুযায়ী ভারতের ট্রেড হারানোর কষ্ট তাদের অনেক বেশি। মনে করতে ভারতের ট্রেড হারানোর জন্য ট্রেড যে ব্যাপারটা, ট্রানজিট ব্যাপারটা, এটা হারালে অনেক বেশি ক্ষতি হয়ে যায়। মানুষ দেখেন, আপনি পেঁয়াজের একটা সাপোর্ট পারতাম ভারতের কাছ থেকে, এর অলরেডি আমাদের মিশর আছে, সুতার জন্য আমাদের ভিয়েতনাম আছে। এবং মানুষ বাংলাদেশের জন্য, বাংলাদেশের মধ্য দিয়ে সবচেয়ে বেশি বেনিফিট নিত এই বন্ধুত্বের কথা বলে ভারতে ট্রানজিট সুবিধাগুলো নিত ভারত, আমরা কোনো এখান থেকে সুবিধা পেতাম না, আমাদের রাস্তায় তারা ব্যবহার করতো। মাননীয় স্পিকার, আমরা দেখতাম যে তারা সিস্টেম মহাপরিকল্পনা হতে দিচ্ছে না। মাননীয় স্পিকার, তারা তাদের সব প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি করতে, বাংলাদেশের কোনো প্রোডাক্ট তাদের দেশে বিক্রি করতে দিত না। এই যে বন্ধুত্বের কথা বলে তারা আমাদের কাছে অনেকগুলো সুবিধা নিত, আমরা কোনো সুবিধা পেতাম না। মোটরটা দেখেন, তারা যে কথা বললো হয় সমতার ভিত্তিতে আমরা ট্রেড করবো, এই কথাটাই তো আমাদের সকলের সাথে বন্ধুত্ব করার দরকার নেই। আমাদের কথা হচ্ছে যারা আমাকে বেনিফিট দিবে, আমি সমতা চাই। আমাকে যারা বেনিফিট দেবে তাকে আমি বেনিফিট দেবো, আমি অন্য সবাইকে আমি বেনিফিট আমার দেওয়ার দরকার নেই। এখন মোটরটা দেখেন, আমরা আসলে এখন বিতর্কটা কোন দিকে নিয়ে যাবো? আমরা মনে করবো আমাদের সঠিক ব্লকে যেতে হবে এবং নতার জন্য আমাদের হওয়া যাবে না। এই জন্য আমাদের কী হতে হবে? আপনি দেখেন, ন্যাটোর কোন একটা দেশের প্রতি আপনি হাত দেন, সব ন্যাটোর দেশ একসাথে সেই দেশটাকে বাঁচাতে এগিয়ে আসবে। মাননীয় স্পিকার, কিন্তু এর খুব ভালো বড় উদাহরণ দেখেন,
যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়, রাশিয়া ইউক্রেনের যখন যুদ্ধ হয়, কেউ কোনো দেশ সরাসরি সৈন্য পাঠিয়ে ইউক্রেনকে হেল্প করে নেই, তারা পিছন দিক দিয়ে হেল্প করছে, বা সামন দিক তারা কেউ হেল্প করেনি। মানুষ স্পিকার বা শ্রীলঙ্কা যখন সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে গেছে 2022 সালে চীন শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয়ে যায়, তখন কোনো রাষ্ট্র সরাসরি তাকে সহায়তা করেনি, বলে না চীন তোমাকে শ্রীলঙ্কা তোমাকে হেল্প করবো, বরঞ্চ সবাই পথ ঘুরিয়ে নিয়েছে, চীন তাদের অনেকগুলো পোর্ট দখল করে নিয়েছে। মানুষ স্পিকার দেখেন তাইওয়ানের ব্যাপারটা দেখেন, তাইওয়ান যখন সকলের সাথে বন্ধুত্ব করার ট্রাই করতেছে, সে ইউএসের সাথে বন্ধুত্ব ট্রাই করতেছে, জাপানের সাথে বন্ধু করার ট্রাই করতেছে, ইউএসের সাথে বন্ধুত্ব ট্রাই করতেছে, এখন চীন তাকে প্রেশার দিচ্ছে মিলিটারি দিয়ে যে তুমি কোনো ব্লকে যাও না, ওই ইউএসএ তাকে ব্লক দিচ্ছে না, তুমি চীনের আওতাধীন তুমি যাবা না, তুমি কিন্তু আমার ব্লকে তোমাকে থাকতে হবে। এই যে একটা প্রেশার পাচ্ছে, তারা নিজের মতো ট্রেড করতে পারতেছে না। অর্থাৎ আপনি যদি সকলের সাথে বন্ধুত্ব করতে চান, আপনার এই ধরনের প্রেশারগুলো আপনার দেশে আসতে হবে, আপনি ভালো মতো আমি ট্রেড করতে হবে না। সো আমি দেখালাম মানুষ যে এই অবস্থা, এই অবস্থা আজকে বিদ্যুৎ করে বর্তমান পরিস্থিতি কেমন। 17 জানুয়ারি অ্যান্টনিও গুতেরেস বলছে ইউএন সেই 1945 সালের আইন দিয়ে চলতে পারে, এটা সংস্কার দরকার, 2026 সালের সংস্কার দরকার। সো এখন এই ইউএন যেখানে সামলাতে পারতেছে না, যে ইন্টারন্যাশনাল ল বলতে কিছু নাই, এখানে আপনার ওই বন্ধুত্ব ওই সকলের সাথে বন্ধুত্ব করে আপনার লাভ নেই, আপনার কোনো না কোনো ব্লকে যেতে হবে, সেই ব্লকের সর্বোচ্চ সহায়তা নিতে হবে, তাহলে আপনি একটা দেশ হিসেবে খুব ভালো একটা পজিশনে যাবেন। ধন্যবাদ জানাচ্ছি আমরা পক্ষ দলের শেষ বক্তাকে। সুপ্রিয় দর্শক, এক হাত যদি বন্ধুত্বের জন্য এগিয়ে যায়, আরেক হাত কিন্তু ঠিকই নিজেকে প্রতিহত করা, মানে সব ধরনের আক্রমণ থেকে প্রতিহত করার জন্য তৈরিও রাখতে হয়। কারণ আসলে সমতা ভিত্তিক, বন্ধুত্ব ভিত্তিক যে কোনো কূটনীতির কথা বলা হলেও কখনো কখনো আমরা দেখেছি যে অসম চুক্তি বা অসম ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেছে কোনো সময় কোনো পক্ষ তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। তো সেই বলয় থেকে বেরিয়ে আসতে হলে আন্তর্জাতিক বলয়ের যেমনি আবেশ দরকার, পাশাপাশি আবার নিজেদের সক্ষমতার জায়গাটি এবং নিজেদের সুরক্ষার জায়গাটি সুনিশ্চিত করতে হবে। আমরা এবার একটুখানি প্রশ্নের দিকে চলে যাব আরও একবার। কেউ প্রশ্ন করতে চান? জি। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা যত্ন, আমি ঢাকা 18 আসন থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে পারুল আপুর কাছে। আপনি কি মনে করেন মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা কি নৈতিকভাবে গ্রহণযোগ্য? এই প্রশ্নটা আসলে আমি একটু হ্যাঁ না এইভাবে দেব না, কারণ সম্পর্ক শব্দটাই ধরেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই শব্দটা নিয়ে আসলে সমস্যা আছে। আমার কাছে মনে হচ্ছে যে সমস্যা বলবো না, এই রিলেশনশিপটা রেদার দ্যান আমি সম্পর্কে শুধু রাখতে চাই। রিলেশনশিপ মানে স্টেট রিলেশনশিপ, স্টেট সম্পর্ক, এটা যখন আমি আসি, যখন ধরেন বন্ধুত্ব বা আবেগ বা শত্রুতা বলছি, এই দুটো শব্দে আসলে আবেগীয় সম্পর্ক, এটার সাথে হিউম্যান আবেগ, হিউম্যান সাইকোলজি যুক্ত হয়ে যায়, যেই কারণে আমি শুধু শব্দটাকে সম্পর্ক রাখতে চাচ্ছি, রিলেশনশিপ। তার মানে স্টেট টু স্টেট রিলেশনশিপ এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক। যখন শুধু সম্পর্ক বলবো, তখন এটার মধ্যে ইট হ্যাজ টু বি অনেক বেশি অবজেক্টিভ হওয়া উচিত রাদার দ্যান দ্য সাবজেক্টিভ। এখন আপনি যে কথাটা বললেন যে যারা হচ্ছে গিয়ে মানবতা বিরোধী অবস্থান নিয়েছে, অবশ্যই আমাদের ইউএনের অনেকগুলো চুক্তি আছে আমাদের, যে কোন কোন দেশের সাথে আমরা স্বাভাবিকভাবে স্টেট টু স্টেট রিলেশনশিপটা বিজনেস অ্যাজ ইউজুয়াল হইতে পারবে এবং কোন কোন স্টেটের সাথে রিলেশনশিপটা বিজনেস অ্যাজ ইউজুয়াল হইতে পারবে না। যেমন হচ্ছে ইসরায়েল একটা বড় উদাহরণ। ইসরায়েলের সাথে হচ্ছে কি মানবতা বিরোধী অপরাধের জন্য দীর্ঘ সময় ধরে আমাদের কিন্তু সেই সম্পর্কটা নেই, এবং এই ধরনের মানবতা বিরোধী অপরাধকারী যে স্টেটগুলো, তাদের সাথে আসলে বন্ধুত্বপূর্ণ বা শত্রুতাপূর্ণ বিষয় না, স্টেট টু স্টেট সম্পর্ককেই ডিনাই করা হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে অবশ্যই ইউএনেরই অনেক স্টেট পলিসি আছে, যদিও আমরা শুনতে পাচ্ছি যে ইউএন আসলে আমরা নিজেরাও জানি যে কতখানি এক্সিকিউটেবল আছে, সেটাও একটা বড় বিষয়। কিন্তু মূল বিষয় হচ্ছে এই ধরনের মানবতা বিরোধী অপরাধকারী স্টেটের সাথে এবং অবশ্যই বিজনেস অ্যাজ ইউজুয়াল কোনো সম্পর্ক চলতে পারে না। এটা হচ্ছে কি স্বাভাবিক প্রশ্ন। বাট এগেইন আমি বলবো শত্রুতা বা বন্ধুত্ব এই শব্দ দুটোকে অ্যাভয়েড করে আমি শুধুমাত্র স্টেট রিলেশনশিপ বা রাষ্ট্রীয় সম্পর্কের মধ্যে এই দুটো শব্দের মধ্যে ট্যাপ ইন করতে চাই। থ্যাংক ইউ। পারুল আপু, আপনাকে ধন্যবাদ। আসলে বাস্তবতার নিরিখে হচ্ছে কি অর্থনৈতিক কারণে হোক, ভূ রাজনীতির কারণে হোক, কিংবা আন্তর্জাতিক সম্পর্কের কারণে হোক, বা নিজেদের অস্তিত্ব টিকে রাখার কারণে হোক না কেন, অনেকের সাথে সম্পর্ক কিন্তু অনেক দেশই রাখে এবং সেটা কখনো কখনো নীতি নৈতিকতা মানবতা বিসর্জন দিয়েও রাখে। এটিও বাস্তব সত্য। আসলে প্রেক্ষাপটের উপর নির্ভর করে অনেক সময় সম্পর্কটা কেমন হবে। যাই হোক, তবে সবার আগে নৈতিকতার কথাটি আপনি বললেন, সেটি আমাদের ভালো লেগেছে। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। এবার আমরা আবার তর্কযুদ্ধে চলে যাব। আমি বিপক্ষ দলের শেষ বক্তা ফয়সাল আহমেদকে আমন্ত্রণ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তার বক্তব্য উপস্থাপন করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের পক্ষদলের যে বক্তব্য ছিল, পক্ষদলের বক্তব্য থেকে আসলে এটা ক্লিয়ার যে আপনি যদি কোনো অ্যালায়েন্সে যোগ করেন বা অ্যালায়েন্সে জয়েন করেন, সেটা আসলে আপনার রাষ্ট্রের সিকিউরিটির জন্য হুমকি স্বরূপ। কীভাবে? তাদের এক্সাম্পল থেকে বিষয়টা বোঝার চেষ্টা করি। তারা যখন বলে ইউক্রেন হচ্ছে পশ্চিমা বলয়ে যোগ দেওয়ার চেষ্টা করলে ইউক্রেনের মতো একটা শিল্পোন্নত রাষ্ট্রের পরিণতি কী হতে পারে, সেটা এক্সাম্পল কিন্তু আজকের ওয়ার্ল্ডে আমাদের কাছে দৃশ্যমান। আমরা দেখি ভেনিজুয়েলার মতো তেলোন্নত এবং পেট্রো ডলারের সমৃদ্ধ একটা রাষ্ট্র যখন হচ্ছে ইউএসের মতো সুপার পাওয়ারের এগেনস্টে অ্যালায়েন্স করে, তখন সেই রাষ্ট্রের সভরেইনটিকে কীভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে হাইজ্যাক করে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। অর্থাৎ এই সমস্ত ঘটনাগুলো ঘটে শুধুমাত্র তখনই যখন আপনি কোনো একটা অ্যালায়েন্সের এরিয়া অফ ইন্টারেস্টে জয়েন করে আপনি অন্য একটা অ্যালায়েন্সের বা সুপার পাওয়ারের এরিয়া অফ ইন্টারেস্টে আপনি হার্ম করেন। সুতরাং এই সমস্ত জায়গা থেকে আসলে বিষয়টা খুবই কনসার্নিং। এবং আজকের পক্ষদল খুব মারাত্মকভাবে ভুল যেখানে করে, ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক সম্পর্কের মতো একটা কমপ্লেক্স ইস্যুকে তারা খুবই বাইনারি স্ট্র্যাটেজির মধ্যে নিয়ে আসার চেষ্টা করে। অর্থাৎ তারা বলার চেষ্টা করে, তাদের উদাহরণ থেকে বিষয়টা ক্লিয়ার হয় যে সাউথ কোরিয়ার মতো একটা রাষ্ট্র তারা ডেমোক্রেটিকলি এবং হচ্ছে মিলিটারি এক্সিস্টেন্সের জায়গা থেকে তারা যেমনভাবে ইউএসের সাথে অ্যালাইন করে, এবং ট্রেডের জায়গা থেকে, বাণিজ্যের জায়গা থেকে তারা একই সাথে চায়নার উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। অর্থাৎ আজকের এই দুনিয়ায় গ্লোবালাইজেশনের এই ওয়ার্ল্ডে প্রত্যেকটা অ্যালায়েন্সের প্রত্যেকের কিছু কিছু বিশেষ ক্ষেত্রে আপনার স্পেশালিটিজ আছে, এক্সপার্টিজ আছে। এবং আজকের ওয়ার্ল্ডে আপনি যদি খুব ভালোভাবে রাষ্ট্রকে লিড করতে চান, তাহলে এই প্রত্যেকটা অ্যালায়েন্সের সাথেই হচ্ছে আপনার যে সম্পর্কটা সেটাকে বিল্ড আপ করতে হবে। অর্থাৎ আপনি যখন ইউএসের সাথে অ্যালায়েন্স করবেন, আপনার টেকনোলজিক্যাল জায়গা থেকে, আপনার মিলিটারি জায়গা থেকে আপনি সাপোর্টটা পাবেন। আবার আপনি যখন চায়নার সাথে অ্যালাইনমেন্টে যাবেন, তখন হচ্ছে আপনার ইকোনমিক্যাল জায়গা থেকে, ইনফ্রাস্ট্রাকচারাল জায়গা থেকে এবং সস্তায় বিষয়াদি পাওয়ার ক্ষেত্রে আপনার থার্ড ওয়ার্ল্ড নেশন হিসেবে সেটাকে আপনার অনেক বেশি সাহায্য করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং যে বিষয়টা আজকের ডিবেটের পক্ষদল ঠিক কোন ওয়ার্ল্ড থেকে বিতর্কটা করার চেষ্টা করে। অর্থাৎ আজকের এই যে বন্ধুত্বের সম্পর্কে যাওয়ার যে রাষ্ট্রগুলা, এই রাষ্ট্রগুলো কি ফার্স্ট ওয়ার্ল্ড নেশনের রাষ্ট্র নাকি সেকেন্ড ওয়ার্ল্ড নাকি থার্ড ওয়ার্ল্ড? অর্থাৎ এই বিষয়গুলো যখন হচ্ছে ক্লিয়ার না থাকে তখন বিষয়টা খুবই প্রবলেমেটিক। এবং আমি হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে একটা এক্সাম্পল দেওয়ার মাধ্যমে আজকের এই বক্তব্যটা শেষ করি। মধ্যপ্রাচ্যে সৌদি দেখবেন, সে হচ্ছে আপনার যখন পলিটিক্যাল জায়গা থেকে অ্যালায়েন্সের কথা আসে তখন সে ইউএসের সাথে সম্পর্কে যায়। আবার যখন হচ্ছে ইকোনমিক্যাল জায়গা থেকে অ্যালায়েন্সের কথা আসে তখন সে চায়নার সাথে সম্পর্ক যায়। আবার যখন হচ্ছে সিকিউরিটির মতো জায়গায় আসে, খুবই সেন্সিটিভ একটা পয়েন্ট, আমরা মাঝে মাঝে ইসরায়েলের সাথেও তার কানেকশন থাকার কথা শুনি। অর্থাৎ তার সিকিউরিটির জন্য একটা রাষ্ট্রের সাথে, তার ইকোনমির জন্য আরেকটা রাষ্ট্রের সাথে, তার হচ্ছে টেকনোলজির জন্য আরেকটা রাষ্ট্রের সাথে তাকে অ্যালাইন করতে হয়। অর্থাৎ এই সমস্ত জায়গা থেকে আপনি রাষ্ট্র হিসেবে কখনই আবেগী ডিসিশন বা বাইনারি ডিসিশনে যেতে পারেন না। আপনার বিভিন্ন পার্সপেক্টিভ থেকে বিভিন্ন কিছু বজায় রাখার জন্য আপনাকে যে হচ্ছে মাল্টিপোলার ইউনিট এবং মাল্টিপোলার ওয়ার্ল্ড, সেই সমস্ত জায়গায় আপনাকে অ্যালাইন করতে হয়। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিপক্ষ দলের তৃতীয় বক্তাকে। আমরা আবারও চলে যাব আমাদের দর্শকদের কাছে, যারা তারুণের কণ্ঠস্বর হিসেবে আজকে প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম, আমি ফেরদৌস রহমান, ঢাকা 18 আসন থেকে। আমার প্রশ্নটি হচ্ছে শরীফ ভাইয়ের কাছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং সমসাময়িক পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কোনো কৌশলগত সামরিক জোটে যোগ না দিয়ে বিভিন্ন প্রযুক্তিগত এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে পিছিয়ে পড়ছে এবং বঞ্চিত হচ্ছে। আপনার মতে জাতীয় এবং রাষ্ট্রীয় সুরক্ষায় এর প্রভাব ঠিক কতটুকু? এই সময়কালে আমরা ক্রমশই দেখতে পাচ্ছি যে পৃথিবীতে শক্তিশালী দেশগুলো তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য দুর্বল দেশগুলোর উপরে নানাভাবে চাপ প্রয়োগ করছে অথবা তাদেরকে দখল করে নেওয়ার চেষ্টা করছে। সেই দিক থেকে অবশ্যই আমাদের মতন শুধুমাত্র বাংলাদেশ না, এই ধরনের যে দেশগুলো আছে তাদের নিজেদের স্বার্থেই, তাদের অখণ্ডতার স্বার্থে, স্বাধীনতার স্বার্থে সম্পর্কগুলোকে সম্প্রসারিত করা দরকার। তবে খেয়াল রাখতে হবে সে সম্পর্ক বিল্ড আপ করার ক্ষেত্রে কারো কোনো ধরনের উদ্দেশ্যমূলক তৎপরতার সাথে যুক্ত হচ্ছে কিনা। আমরা আমাদের যেখানে অবস্থান, কিছুদিন আগে একটা প্রবল বিতর্ক শুরু হলো যে আমরা শক্তিশালী আমেরিকাকে করিডোর দেব কিনা, এবং খেয়াল করে দেখেছেন জাতীয়ভাবে তর্ক হলো যে এই মুহূর্তে এই ধরনের একটা সংকটকালীন সময়ে আমাদের কারো সাথে এই ধরনের সম্পর্কে যাওয়া বা জড়ানো উচিত হবে না। এটি নির্ভর করছে রাজনৈতিক অবস্থা, আপনার অর্থনৈতিক অবস্থা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যর উপরে। আমাদের অবশ্যই শক্তি সামর্থ্য, সেটি সামরিক সামর্থ্য বলেন, সেটি অর্থনৈতিক সামর্থ্য বলেন, এগুলোকে যেমন বাড়াতে হবে, একই সঙ্গে আমি যার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি তার উদ্দেশ্যটাও আমাকে খেয়াল রাখতে হবে, এবং এর ভেতর থেকে আমার রাজনীতি অর্থনীতিতে
কী ধরনের প্রভাব পড়তে পারে, অবশ্যই সেই বিষয়টিকে বিবেচনায় রাখতে হবে। ধন্যবাদ শরীফ ভাই। আসলে সার্বিক দিক বিবেচনায় কিন্তু আসলে সামনে এগিয়ে যেতে হবে যখন প্রশ্ন বা প্রেক্ষাপটটা আন্তর্জাতিক সম্পর্ক। আর যেহেতু আমাদের জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, তো এই সময়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটের আন্তর্জাতিক চাপের কাছে আমাদের দেশের এই নির্বাচন ব্যবস্থা প্রভাবিত হয় কিনা সেটি একটি দেখার বিষয়। যেহেতু আমরা মোটামুটি আমাদের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের 6 জন বিতার্কিকের কথা শুনলাম বা 6 জন শিক্ষার্থীর কথা শুনলাম এবং আমাদের সম্মানিত প্রার্থী এবং সম্মানিত রাজনৈতিক বিশ্লেষকের কথাও শুনলাম। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। এবারে আমরা সরাসরি আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলীদের কাছে চলে যাব। শুরুতেই ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বা এনডিবিডির সম্মানিত চেয়ারম্যান এবং যিনি জাতীয় টেলিভিশন বিতর্ক চ্যাম্পিয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্লু অ্যাওয়ার্ড প্রাপ্ত ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক প্রেসিডেন্ট জনাব AK শোয়েব মহোদয়ের কাছে আমি একটু জানতে চাইব এই বিতর্ক এবং এই আবেশকে ঘিরে আপনার অভিমতটা আমরা একটু প্রত্যাশা করছি। যে বিষয়টি নিয়ে ঢাকা ইউনিভার্সিটি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে বিতর্ক করলো, অসাধারণ বিতর্ক, সময় উপযোগী এবং যুগোপযোগী বিতর্ক অবশ্যই। কিন্তু সবার সাথে বন্ধুত্ব নীতি বর্তমান বৈশ্বিক বাস্তবতায় অকার্যকর, এরকম একটি হট টপিক্সের উপরে সফট তথ্যের যে সমারোহ হলো এবং যুক্তি প্রতিযুক্তির খেলা হলো, সেটি আমাদেরকে দারুণভাবে নাড়া দিয়েছে। পাশাপাশি আমাদের বিভিন্ন আসন থেকে যারা ভোট দিবে, নতুন ভোটার, তারাও এখানে তাদের বক্তব্য রাখলেন এবং যিনি ফার্স্ট ক্যান্ডিডেট তার মতামতও আমরা শুনলাম। আমার কাছে যেটা মনে হয় যে বিতর্কের এখানে জয় হচ্ছে, এই কারণে জয় হচ্ছে যে সবাইয়ের দেশের প্রতি একটা ভালোবাসা রয়েছে। আমার মনে হয় দেশপ্রেম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের আগামী যারা ক্ষমতায় যাবে এবং রাজনীতিতে যারা থাকবে এবং আমাদের এই তরুণ প্রজন্ম। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন বিজ্ঞ বিচারক জনাব AK শোয়েব মহোদয়কে। আমরা এবারে আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বা এনডিবিডির যুগ্ম সম্পাদক বিলকিস বারিকে আহ্বান জানাবো তার অভিমতটি তুলে ধরার জন্য। ধন্যবাদ। বিতার্কিক হিসেবে যেটা বলতে চাই, বিতর্কের জায়গা থেকে খুবই সুন্দর ছিল এবং প্রাণবন্ত ছিল। আমার কাছে যেটা মনে হয়েছে একজন বিতার্কিক হিসেবে, যে বিতর্ক আমরা যেখান থেকে কথা বলেছি হয়তো বা আরেকটু ডিপ অ্যানালাইসিস করলে আমরা আরেকটু ভালো ইনফরমেশন পেতাম, আরেকটু কনস্ট্রাকটিভ বিতর্ক হতো এবং সেখান থেকে বিতর্কটা আরও প্রাণবন্ত হতো। সেখান থেকে আমার মনে হয় যে আমরা যদি ভবিষ্যৎ বিতর্কগুলোর জন্য আরেকটু পড়াশোনা করি, একটু সময় দিই, একটু লেয়ারগুলো নিয়ে চিন্তা করি, সেই ক্ষেত্রে বিতর্কগুলো আরও ভালো হবে এবং সেখান থেকে এই আয়োজনের যে মূল উদ্দেশ্য সবাইকে হচ্ছে বিভিন্ন ধরনের জায়গাগুলো থেকে হচ্ছে ইনফরমেশনগুলো দেওয়া এবং সেখান থেকে হচ্ছে আমাদের ক্যান্ডিডেটদের কী ধারণা সেটা হচ্ছে সবাইকে জানানো, সেই জায়গাতে বিতর্কটা আরও ভালোভাবে আসবে এবং সেটা সবার কাছে আরও ভালো প্রাণবন্ত হবে। ধন্যবাদ। আমি এবার আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক জনাব শফিকুল আলম বাপ্পি, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের ময়মনসিংহ জোনের যিনি বিতর্ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, এবার একটু আমরা তার মতামতটি জেনে নেব। ধন্যবাদ। আমরা খুবই মনোমুগ্ধকর এবং চমৎকার একটি বিতর্ক উপভোগ করলাম। বর্তমানে উত্তাল যে বৈশ্বিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের বিতর্কটি খুবই যুক্তিপূর্ণ ছিল। দুটি দলই চমৎকার বলেছেন, তবে পক্ষ দলের থেকে আসলে আমাদের যে বন্ধুত্বপূর্ণ নীতি, সেই নীতিটি বাদ দিয়ে আমরা যে একটি একক বলয়ে যেতে চাই, সেই একক বলয়ে যাওয়াটা কেন এই সময়ে খুবই যুক্তিপূর্ণ এবং গেলে আমাদের দেশের ভবিষ্যৎ যে চিত্রটি সেটি কেমন হতো তার একটি সুস্পষ্ট ব্যাখ্যা যদি আসতো বা সেই চিত্রটি যদি আমরা জানতে পারতাম আরও যুক্তিপূর্ণ এবং তথ্যপূর্ণভাবে তাত্ত্বিক জায়গা থেকে এবং তথ্যগত জায়গা থেকে, তাহলে বেশি চমৎকার হতো। একই রকমভাবে বিপক্ষ দলকে বলতে চাই যে তাদের বিতর্কটি আরও বেশি স্পষ্ট হওয়া দরকার ছিল। অর্থাৎ আমাদের যে বিগত 50 বছরের যে পররাষ্ট্র নীতিটি রয়েছে, সেই নীতিটিতে যে আমাদের সবার সাথে বন্ধুত্ব নীতিটি রয়েছে, সেটির আসলে ত্রুটিগত জায়গাগুলো কিন্তু আমাদের সামনে স্পষ্ট। তো আমরা কি দেখি? আমরা দেখি যে আমরা বন্ধুর কাছ থেকে শোষণ হতে দেখি, আমরা বন্ধুত্বের নামে নতজন দেখি। তো সেই জায়গা থেকে আপনারা যখন সবার সাথে বন্ধুত্ব নীতিটিকে এই মঞ্চে স্পষ্ট করছেন বা দাবির তুলছেন, সেই নীতিটি আসলে নতজন হবে কিনা বা নতজন না হলে কেমন হবে, সেই বিষয়টি আরও বেশি তথ্যপূর্ণ এবং তাত্ত্বিক জায়গা থেকে উপস্থাপন করা প্রয়োজন ছিল। সামগ্রিক অর্থে বিতর্কটি খুবই চমৎকার ছিল। আশা করি যারা উপভোগ করেছেন, যারা শুনছেন, তারা সবাই বিষয়টি চমৎকারভাবে উপভোগ করেছেন। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারককে। সুপ্রিয় দর্শক, ক্ষয়িষ্ণু মানবতার এই পাথর সময়ে এসে আমাদের যেমনি নিজেদের স্বীয় স্বার্থ অর্থাৎ নিজস্ব স্বার্থ দেখতে হবে, তেমনি পারস্পরিক সমতাভিত্তিক বন্ধুত্ব সুনিশ্চিত করতে হবে। এটি আসলে উইন উইন সিচুয়েশন হয়তোবা হবে না, কিন্তু বাস্তবে চেষ্টা করে যেতে হবে যাতে করে আমরা জিততে না পারি কিন্তু হেরে যেন কখনোই না যাই। একটি হার না মানা
প্রজন্মের প্রতিনিধিত্ব যাতে সুনিশ্চিত হয় সেই প্রেক্ষাপটে আমরা আমাদের তরুণ প্রজন্মের কথাগুলো শুনলাম, আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তার্কিকদের কথা শুনলাম, সম্মানিত বিচারকদের সুচিন্তিত মতামতের মাধ্যমে কিছু পথ নির্দেশনা এলো। এবার আমরা আমাদের রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফের কাছে যাব। ভাই, শেষ কথাগুলো আপনার কাছে জানতে চাই আজকের প্রেক্ষাপটকে বিবেচনায় রেখে। সবার আগে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, এবং জনগণের স্বার্থকে প্রায়োরিটি দিতে গিয়ে আমাদের ইউনিটির দিকে নজর দিতে হবে। আমরা যেমনিভাবে তিতাস নদী বন্ধ করে দিয়ে সেখানে ভারতের ট্রাক চলতে দিব না, একই সাথে আমাদের বন্দরগুলোকে চুক্তির শর্ত গোপন রেখে বন্দরও লিজ দিব না। এটাই হোক আজকের এই ডিবেটের ভেতর থেকে আমাদের প্রত্যাশা। আপনারা যে কথাগুলো বললেন নির্বাচনের আগে এবং পরে আপনাদের ক্যাম্পাসগুলোতে এই কথাগুলো বলে যাবেন। অহর্নিশ ভালোবাসা। অনেক ধন্যবাদ শরীফ ভাই। সুপ্রিয় দর্শক, আমরা বিতর্কের আবেশে যেমনি তর্কযুদ্ধ শুনছিলাম, তেমনি আমাদের একজন নতুন প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনের এবং আমাদের একজন রাজনীতি বিশ্লেষকের কথা এবং সম্মানিত বিচারকদের আলাপচারিতে আমরা ঋদ্ধ হলাম এবং একই সাথে আগামীর পথ নির্দেশনার কিছু দিক নির্দেশনাও পেলাম এবং তরুণদের কিছু সাজেশন পেলাম। প্রশ্নের মাধ্যমে কিছু নতুন জিজ্ঞাসা তৈরি হলো, নতুন কিছু সম্ভাবনার পথও আমরা আবিষ্কার করলাম। তো যে বিষয়ে আমরা এখন যাবো সেটি হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের অভিমতটা আমরা জেনে নেব, যেহেতু আসন্ন 12 তারিখের ভোটে আমাদের হা না ভোটের একটি বিষয় আছে। আমাদের আগামীর পথ চলাটা কেমন হতে পারে সে বিষয়ে তরুণ সহ সারা দেশের মানুষ তাদের হা না ভোটের মাধ্যমে তাদের অভিমতটা, অভিপ্রায়টি জানাবেন তো এবং সিদ্ধান্ত জানাবেন। সো আমরা সেই প্র্যাকটিসটা এখনই করতে যাচ্ছি। এই জন্য আজকের বিতর্কের জয় পরাজয় নির্ধারণের বিষয়টি বা কাদের দিকে পাল্লাটি ভারী সেটি নির্ধারণ করার জন্য আমরা আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধিদের কাছে একটি হা বা না ভোটের প্ল্যাকার্ড দিচ্ছি। তারা সেটি প্রদর্শনের মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন যে আসলে এই বিষয়ের প্রতি তাদের সমর্থন আছে কি নেই। যে বিষয়টিকে ঘিরে আজকের এই বিতর্কটি আবর্তিত হলো এই নিরীক্ষাধর্মী অনুষ্ঠান এবং বিতর্কের আবেশে। সবার সঙ্গে বন্ধুত্ব নীতি বর্তমান বৈশ্বিক বাস্তবতায় অকার্যকর। যারা এটিকে সমর্থন করেন অর্থাৎ পক্ষ দলের পাশে আছেন তারা একটু হা ভোটটি দেখাবেন, যারা বিপক্ষ দলের পাশে আছেন তারা না ভোটটি দেখাবেন। একটু দেখাবেন দয়া করে। জি, আমরা মনে হয় একটুখানি হা ভোটের পাল্লাটা ভারী দেখতে পাচ্ছি, একদম কাছাকাছি বলা যেতে পারে। সুতরাং আমরা জয় পরাজয় নির্ধারণ করছি না এখানে। আমাদের তরুণ প্রজন্ম তাদের মতামতটি উল্লেখ করলো এবং আমাদের তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা তাদের মনোভাবনাটি তুলে ধরলো। এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। সুপ্রিয় দর্শক, আপনারা দীপ্ত টিভির পর্দায় এতক্ষণ উপভোগ করলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তরুণ প্রজন্মের কণ্ঠস্বর ভাবনা এবং আমাদের রাজনীতি বিশ্লেষক এবং আমাদের নতুন প্রার্থীদের মনোভাবনা এবং বিচারকদের কথার সমন্বয়ে একটি বিশেষ নিরীক্ষাধর্মী বিতর্ক কেন্দ্রিক আয়োজন। এই আয়োজনটি আপনাদের আমরা আবারও উপহার দেব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকের মতো RFL চেয়ার নিবেদিত যুক্তি সংলাপে বাংলাদেশ ক্ষমতার নয় সমতার এই আয়োজন থেকে আমি এম আলমগীর বিদায় নিচ্ছি। আগামীতে আবারও কথা হবে, দেখা হবে, নতুন পথের নির্দেশ আমরা পাবো তরুণ প্রজন্মের এই ভালোবাসাকে সারথি করে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।